হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প পথের টানে পর্ব ৫, লেখিকা জেরিন আক্তার নিপা। চুপ চুপ, কোনো কথা বলবেন না। আমি জানি আপনিও এই বিয়েতে রাজি ছিলেন না, আমিও রাজি ছিলাম না, তবুও আমাদের এই বিয়ে করতে হয়েছে। দয়া করে এখন কিছু বলবেন না। দরজায় আর জানালা আমার বোনেরা কান পেতে আছে। নাইপের হাত তার মুখে দেখে নদী হাত সরানোর চেষ্টা করছে। নাইপ হাত সরিয়ে দিয়ে আস্তে করে বলল, প্লিজ। নদী একবার নাইপের দিকে তাকালো, নাইপের দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালো, তারপর যথাসম্ভব নিচু গলায় বলল, আপনি জানতেন আমি বিয়েতে রাজি না, তবু আমাকে বিয়ে করলেন। নাইপও নদীর মতো ফিসফিস করে বলল, আমিও তো রাজি ছিলাম না। রাজি ছিলেন না তাহলে ঢাকা থেকে এসেছেন কেন? দাদার অসুস্থতার মিথ্যে খবর দিয়ে আনানো হয়েছে। এখানে এসে তো সবটা জানতে পেরেছিলেন। তবুও আমার সাথে দেখা করতে চাইলেন না, একবার কথা বলে নিলেন না? দরজার উপর থেকে চোখ ফিরিয়ে নিয়ে নাহিব এবার নদীকে দেখল। মেয়েটা সুন্দরী, যথেষ্ট সুন্দরী। গ্রামের মেয়ে তা বোঝা যায় না। আপনাকে আটকে রেখেছিল, কিভাবে কথা বলবো বলুন তো? নদী এবার ঝাঁঝিয়ে উঠল। আপনি ছেলে মানুষ না, অন্য কিছু। আমাকে আটকে রেখেছিল, আপনাকে তো আর আটকে রাখেনি। আমি না হয় ঘরে বন্দি ছিলাম, পালিয়ে যেতে পারতাম না? আপনি তো পালিয়ে যেতে পারতেন। মানলাম আপনি ভীতু প্রকৃতি, দাদা বাবার কাছে ভয়ে কিছু বলতে পারেনি, কিন্তু আপনার পা দুটো তো বাধা ছিল না। পালিয়ে যেতেন আপনি, পালিয়ে গিয়ে আমাকে বাঁচাতেন। নদী উঁচু গলায় কথা বলছে, বাইরে থেকে কেউ শুনে ফেলছে কি না নাইব তার চিন্তা করছে। নদীর কথা সে শুনছে না। নদীর দু হাতে মাথা চেপে ধরে বিছানায় বসে গেল। মাটির দিকে চেয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ, এ কোথায় এনে ফেললে আমাকে? এটা পুরুষ মানুষ নাকি মেয়ে মানুষ? জোর করে বিয়ে দেওয়ায় রাগে আমার গা জ্বলে যাচ্ছে। চিৎকার করতে ইচ্ছে করছে, আর এই ছেলে আমাকে আস্তে কথা বলতে বলছে। কোথায় নিজে চিৎকার চেঁচামেচি করবে তা না, বাইরে থেকে কেউ আমার গলা শুনে ফেলবে কি না তা ভাবছে। পরিবারকে এত ভয় পাইছে না, এর থেকে তো আমি বেশি সাহসী। নাইপ মেয়েটাকে দেখছে, সে সবসময় এমন একটা মেয়েকে স্ত্রী হিসেবে চাইতো। এই মেয়ে ঝগড়া করলেও সুখ সুখ লাগবে। আরিশার সাথে তার সম্পর্ক না থাকলেও হয়তো এই বিয়ে মেনে নিত, কিন্তু এখন সে আর একজনকে কথা দিয়ে রেখেছে। ভালোবাসে আরিশাকে। আমি দাদাকে সম্মান করি, উনি বিয়েটা ঠিক করেছেন। আমি কিভাবে ওনার মুখের উপর না করে দিতাম? আর পালিয়ে যাবার তো প্রশ্নই আসে না। তাহলে এবার আমার মাথা খান। নদী চিবিয়ে চিবিয়ে বলল কথাটা। নাইব শুনতে না পেয়ে বলল, হ্যাঁ। মাথা তুলল নদী। স্ত্রীর দৃষ্টি মেলে বলল, এখন তাহলে কি করবেন? আমার বন্ধু সব ঠিক করে রেখেছে। ঢাকা গিয়েই আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। ডিভোর্সের পর আপনি আপনার মতো, আমি আমার মতো থাকবো। আপনার সাথে এখন ঢাকার থেকে হবে। হ্যাঁ, কিন্তু আমার দাদা বলিয়ে দিয়েছে মরে গেলেও যেন ডিভোর্সের কথা মুখে না আনি। নাইব মেয়েটিকে দেখছে, মেয়েটার মুখে চিন্তার কোনো চাপ নেই। আর এদিকে সে চিন্তায় মরছে। মেয়েটি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে একটু দ্বিধা নেই, জড়তা নেই। বসার ভঙ্গি, কথা বলার ধরন একদম সহজ সরল। গ্রামের মেয়েরা এত আধুনিক কবে থেকে হয়েছে? নাই ভেবেছিল মেয়েটা ফ্যাস করে কাঁদবে, তার কথা বুঝতে চাইবে না, কিন্তু এই মেয়ে তো তার ভাবনা থেকে পুরাই উল্টো। নদী শুয়ে পড়েছে, গাড় ফিরিয়ে নাইবের দিকে চেয়ে বলল, সারা রাত মূর্তি সেজে দাঁড়িয়ে থাকবেন নাকি? কথাটা বলেই সে আবার গাড় ফিরে নিল। নাইফ মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখলো। নদী তো চাইলা গেছে, কি করবো এখন? নাইফ মাথায় হাত দিয়ে বসে পড়লো, বলল, জানি না। ধমকে উঠল আবরার, ওই শালা, জানোস না কেন? বউয়ের লোকে খারাপ ব্যবহার করার আগে মনে থাকে না বউ রাগ কইরা চলে যাব? ওই শালা, ইদানিং তুই গাঞ্জা টাঞ্জা খাস নাকি? কাল রাতে নদীরে কি এমন কইস যার লেগা মায়াটা চলে গেল? সব দোষ আমার, আমি ওর সাথে। চুপ শালা চুপ, সব দোষ তোমার, এইটা আমি জানি। তুমি শালা এক নম্বরের। রাগে আবরার কপালের দুই পাশে শিরা ধপধপ করছে। নাইবকে দেখে মনে হচ্ছে না সে আবরারের কোনো কথা শুনছে। কাল মেজাজটা এমনিতেই খারাপ ছিল, আলিশার সাথে ব্রেকআপ করেছি। পরে কি? অফিস থেকে বাসায় ফিরে দেখি নদীর লিফটের সামনে দাঁড়িয়ে নিচের তলার একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। নদী যেমন হাসছে, ছেলেটা ওর দিকে তাকিয়ে তেমনই হাসছে। আমি নিজে একটা ছেলে, তাই অন্য আর একটা ছেলের চোখের দৃষ্টি বুঝি।
ছেলেটা নদীর বুকের দিকে বাজেভাবে তাকিয়েছিল। সেটা থেকে রাগ আরও বেড়ে গেলাম ওদের কাছে। নদী আমাকে দেখেও কথা বলা থামলো না। আমি 2 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমার দিকে ফিরল। নাইব থামলো, আবরার হাসছে। রাগী গলায় নাইব বলল, হাসছিস কেন? কিছু না, পরে কি হয়েছিল তা ক। ওকে নিয়ে ফ্ল্যাটে এলাম। তখন থেকে ওকে কেমন কেমন লাগছিল। ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিল, কিন্তু আমার সামনে আসার পর থেকে মুখ কালো হয়ে গেল। কেন? আমার সামনে ও হাসবে না কেন? আমি ওর জামাই না? অন্য পোলার লগে হাসতে পারলে আমার সামনে হাসে না কেন? আবরার এবার শব্দ করে হাসতে লাগলো। নাইফ চোখ গরম করে ওর দিকে তাকালো, তবু সে থামলো না। ওরে শালা, তুমি এত হিংসুটে? নিজের বউ অন্য কারো লগে কথা কইলে এত জ্বলে তোমার? নদী আমার লগে কথা কইলেও তোর জ্বলে নাকি দোস্ত? আমি তো আবার তোর থেকে বেশি হ্যান্ডসাম। শরীর দুলিয়ে হাসছে আবরার। বান্দর মতো হাসা বন্ধ কর। হাসমো না তো কানমো নাকি? তুই শালা একটা মাল। নদী তোর লগে কেমনে হাসতো কত একটু? আগের দিন ওরে ডিভোর্সের কথা কইলি। মায়া জানে তোর গার্লফ্রেন্ড আছে, তবুও তোর লগে দাঁত বাইর কইরা হাইসা কথা কইব? না মামু, এত বেশি চাও কেন তুমি? আমি তোর জন্যই ব্রেকআপ করছি, সেটা তো জান না। আর কাল বিকেলে নদীর সাথে আমার কথা হয়েছিল। আরিশা ওরে ফোন করে যা নয় তা বলছে। মায়াটা কাঁদছিল। আমিও আরিশারে ফোনে অনেক গালাগালি করছি। চোখ বড় বড় করে আবরার দিকে ফিরে নাই বলল, আরিশা ওরে গালাগালি করছে? ওই শালীর মুখ কেমন তা তুমি জানো না? তার টাকা দেওয়া ঘুঘু নদীর জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা ওর সহ্য হবে? ওই শালীরে আমি খাইয়া ফেলবো। কিন্তু এই কথা তুই আমারে বলস না কেন? তোরে বলার কি আছে? আমি তো আরিশার লগে কথা কইছি। আমি কি আর জানি নাকি তুই আরিশার রাগ নদীর উপর দেখাবি? জানলে বইলা দিতাম। সব দোষ তোর, তোর জন্যই নদী চলে গেছে। তোর মুখে লাথি মারমু হালা। আমার দোষে নদী গেছে? নাইপ আর কিছু ভাবতে পারছে না। কাল বিকাল থেকেই তাহলে নদীর মন খারাপ ছিল, সেটা বুঝতে পারেনি। রাতে যখন নাহিব বাইরে থেকে ঘরে এলো, তখন নদী বিছানা ঠিক করছিল। শাড়ির ফাঁক দিয়ে ওর পেট অনেকটা দেখা যাচ্ছিল। এই প্রথম সাহস করে নাহিব নদীর কাছে এগিয়ে গেল। পিছন থেকে ওর হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। নদী তখন ওর বুকের সাথে লেগেছিল। হঠাৎ নাইপের এমন কাজে মেয়েটা অবাক হয়েছিল। কিছুক্ষণ একদানে নাইপের দিকে চেয়ে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বলেছিল, কি করছেন আপনি? নাইপ কথা বলল না। ফু দিয়ে মুখের উপর থেকে নদীর চুল সরিয়ে দিল। মেয়েটা এতদিন ধরে তার কাছে ছিল, সে তাকে জড়িয়ে ধরবে তো দূর, একবার হাতটা ধরে দেখেনি। অথচ মেয়েটা তার বিয়ে করা বউ। হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করছে নদী। নাইপ সেদিকে চোখ দিচ্ছে না। তার চোখ নদীর ঠোঁট জোড়ার উপর আটকে আছে। শীতল কণ্ঠে নদী বলল, ছাড়ুন। কেন? আপনি কি করছেন তা বুঝতে পারছেন? নাইপ এগিয়ে যাচ্ছে তার ঠোঁটের দিকে। না, বুঝতে পারছেন না। নাইপ শুনছে না নদীর কথা। অবাধ্য হয়ে সে ডুব দিতে চাইছে নদীর ঠোঁটে। ধাক্কা দিয়ে সরিয়ে দিল নদী তাকে। তার সামনে নিল নাইপ। অপমান বোধ করল সে। নদীর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের কথাটা শুনে মাথায় আগুন লেগে গেল নাইপের। মেয়েটা কি বুঝতে পারছে না সে ডিভোর্স চায় না? ডিভোর্স চাইলে তো তাকে এখন কাছে টেনে নিতে চাইতো না। নাকি নদী ডিভোর্স চায়? নদীর 2 বাহু ধরে খেপে উঠল নাইপ। ডিভোর্স চাই তোর? আমাকে তোর ভাল লাগে না? তাহলে কাকে ভাল লাগে? ওই ছেলেটাকে? ওর সাথে তো হেসে হেসে কথা বলছিলি। আমার সাথে তাহলে হেসে কথা বলিস না কেন? আমার কাছে আসতে তোর ভালো লাগে না? ওই ছেলেটা হাত ধরলে তোর ভালো লাগে? আমার বউ তুই, তোকে আমি চুমো খাবো, কিন্তু না, এটাতে তোর আপত্তি আছে কেন? অন্য কাউকে ভালোবাসিস তুই? সারাক্ষণ শুধু ডিভোর্স ডিভোর্স। আমার থেকে মুক্তি পেয়ে ওই ছেলের সাথে যাবি তুই? না, আমি তোকে ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুই যা ডিভোর্স দেবো আমি তোকে। কালই তুই আমার বাসা থেকে চলে যাবি। আমার চোখের আড়ালে গিয়ে তুই ওই ছেলের সাথে যা বা অন্য ছেলের সাথে যা, আমার কোনো আপত্তি নেই। স্বামী তোকে ছুলে তোর গায়ে জ্বালা করে, তাহলে যা ওই ছেলের কাছে যা। নদী কাঁদছে। নাইবের আগে কাঁপছে। আজ মন থেকে নদীকে মেনে নিয়েছিল সে, কিন্তু নদী তাকে দূরে সরিয়ে দিয়ে প্রমাণ করল।